আরএসএস একটা জঙ্গি সংগঠন, আরএসএস একটা সন্ত্রাসবাদী সংগঠন। আরএসএস কে বৈধ করে রেখেছে। আরএসএস কে আমরা ইল্লিগাল করেছিলাম, নিষিদ্ধ করেছিলাম যখন গান্ধীজিকে হত্যা করেছিল আরএসএস এর লোকজন। আরএসএস কে নিষিদ্ধ করি না, ফলত স্বাভাবিকভাবেই এই জঙ্গি সংগঠন যারা দুর্গা বাহিনী পোষে, দুর্গা বাহিনী মানে যেখানে মেয়েদেরকে একেবারে সরাসরি আমরা ইদানিংকালে বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টিকে ভীষণভাবে হাইলাইটেড অবস্থায় দেখলাম যে মাদ্রাসা নাকি জঙ্গি উৎপাদনকারী মেশিন তৈরি হয়েছে, কিন্তু সম্প্রতি যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বা আমাদের চোখের সামনে এসছে, সেখানে দেখানো হচ্ছে সরাসরি আরএসএস এর বিভিন্ন সংস্থায় অস্ত্র শিক্ষা পরিচালনার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে এই প্রশিক্ষণ ভারতীয় গণমাধ্যম যারা এতদিন ধরে বলে এলো, মেনলি মেন স্ট্রিম মিডিয়া পশ্চিমবঙ্গে যারা এতদিন ধরে বলে এলো মাদ্রাসা নাকি জঙ্গি উৎপাদন করছে, তারা এখন চুপ কেন? দেখো, দোষটা কিছুটা আমাদের, কারণ আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আরএসএস কে বৈধ করে রেখেছি। আরএসএস কে আমরা ইল্লিগাল করেছিলাম, নিষিদ্ধ করেছিলাম যখন গান্ধীজিকে হত্যা করেছিল আরএসএস এর লোকজন সাভারকারের নেতৃত্বে। সাভারকারকে গ্রেপ্তারও করা হয়েছিল, শেষ পর্যন্ত সাভারকার মুচলেকা দিয়ে নিজের পিঠ বাঁচিয়েছেন এবং বলেছেন যে আমি ওই গডসে টডসেকে চিনি। তারপর গোলওয়ালকারের নেতৃত্বে আরএসএস কে নিষিদ্ধ করা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 6 মাস পর আবার আরএসএস এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া। যদিও গোলওয়ালকার তখন জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেলকে প্রতিশ্রুতি দিয়েছে যে না, আমরা আর কোনো খারাপ কাজ করবো না, আমরা আর রাজনীতি করবো না, আমরা আজ থেকে সাংস্কৃতিক সংগঠন হলাম, আমরা ভোটে দাঁড়াবো না। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে গোলওয়ালকার নিজেও, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, সে নিজের পিঠে বাঁচিয়েছে, আবার আরএসএস কেও শেষ পর্যন্ত তার উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করা হচ্ছে। আসলে আরএসএস একটা জঙ্গি সংগঠন, আরএসএস একটা সন্ত্রাসবাদী সংগঠন। আরএসএস ভারতবর্ষ শুধু নয়, আন্তর্জাতিক যে মাফিয়া চক্র, সেই মাফিয়া চক্রের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ। এই ব্যাপারটা জানার পরেই তো ভারত সরকার, সদ্য যে সরকার জন্ম নিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার পর, তারা আরএসএস কে নিষিদ্ধ করেছে। তো আমরা এই সংগঠনটাকে আজও সহ্য করি, আজও আরএসএস কে নিষিদ্ধ করি না, ফলত স্বাভাবিকভাবেই এই জঙ্গি সংগঠন যারা দুর্গা বাহিনী পোষে, দুর্গা বাহিনী মানে যেখানে মেয়েদেরকে, কারণ তোমরা জানো সেটা হচ্ছে যে আরএসএস এ কিন্তু মেয়েদের কোনো সদস্যপদ হয় না, তার জন্য আলাদা একটা ওদের সংস্থা আছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবিকা। আর আরএসএস এ কোনো মেয়েদেরকে তারা মেম্বারশিপ দেয়। তাদের একটা দুর্গা বাহিনী আছে, সেই দুর্গা বাহিনীতে প্রচুর ছবি আছে, উইকিপিডিয়া খুললেই আমরা দেখতে পারবো, নেট খুললেই দেখতে পারবো যে তারা কিভাবে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। বাবরি মসজিদের পর যখন গোটা ভারতবর্ষে দাঙ্গা লাগলো, আমরা যদি বিভিন্ন ডকুমেন্টারি দেখি সেখানেও আমরা দেখতে পারবো। আমরা যদি রাম মন্দিরের পুরোহিতদের, এমনকি রাম মন্দিরের পুরোহিত, এমনকি অযোধ্যার পুরোহিতদের যদি বক্তব্য শুনি, শুধু তাই নয়, আরএসএস এর যারা নেতা তাদেরকেও যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তারা নিজেরাই বলেছে যে তারা কিভাবে একটা বন্ধ ঘরের মধ্যে কিভাবে মানুষকে হত্যা করেছে, মেয়েদেরকে হত্যা করেছে, বাচ্চাদেরকে হত্যা করেছে। ফলত তারা এই ট্রেনিংটা নেয়। তারা সবসময় যেটা চায় সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে প্রতিরক্ষা দপ্তর, সেখান থেকে হোক বা ইসরায়েল থেকে হোক বা অন্য কোথা থেকে হোক, তারা অস্ত্র পাচারের সঙ্গে তারা যুক্ত, কারণ না হলে তারা সন্ত্রাসবাদী কার্যক্রমটা চালাবে কি করে? সন্ত্রাসবাদী মানেই পাচার চক্রের সঙ্গে তারা যুক্ত হয়, শুধু অস্ত্র নয়, ড্রাগ পাচারের সঙ্গেও তারা যুক্ত হয়। ফলত আরএসএস কে যদি নিষিদ্ধ করা না হয়, শুধু আরএসএস নয়, আরএসএস সহ সমস্ত ধর্মের যে জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন, তাদের যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে ভারতবর্ষে আরএসএসরা আজকে নিজেদেরকে সাধু সাজাবে। যারা হেমন্ত কারকারেকে পর্যন্ত হত্যা করতে ছাড়লো না, আইপিএস অফিসার, তাকে পর্যন্ত হত্যা করতে ছাড়লো না, যারা নিজের দলের মোদির যে কোনো প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে ছাড়ে না, যারা বিচারকদের হত্যা করতে ছাড়ে না, যারা তাদের নিজেদের গভর্নর পর্যন্ত ভয় কাঁপছে যে তার কি হবে আগামী,
তাহলে কথাটা হচ্ছে যে সেটা মানে বিচারপতিরা যে একের পর এক ওদের পক্ষে রায় দিয়েছে, সেটা শুধুমাত্র রাজ্যসভার লোভের জন্য তো না, ভয়ও দিয়েছে। কারণ কার প্রাণ থাকবে কার প্রাণ যাবে ঠিক নেই, একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন। ফলত এই সংগঠনটাকে নিষিদ্ধ করার দাবি যদি ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা তুলতে পারি, তাহলেই ওরা যে পাল্টা কথাটা বলছে যে মাদ্রাসা মানে জঙ্গি, ভারতবর্ষের সংবিধানে মাদ্রাসার অধিকার আছে, এমনকি মাদ্রাসার যে সিলেবাস সেটাও ধীরে ধীরে আধুনিক হচ্ছে। আজকে ওরা বলছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে। এবার কথাটা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে আজকে নিপীড়িত সংখ্যালঘু মানে সেখানে হিন্দুরা, তাহলে হিন্দুরা আজকে এখানে চলে আসছে। তাহলে ওদের যে এনআরসিসি এর যে ভার্সন, বিজেপির যে ভার্সন, তাতে ওরা বলে যে মুসলমানরা ঢুকলে তারা কি বলে, মানে তারা কি বলে, ওদের টার্মটাকে কি ব্যবহার করে, মানে হিন্দুরা ঢুকলে উদ্বাস্তু শরণার্থী, আর মুসলমানরা ঢুকলে সেটাকে ওরা কি বলে যেন, বৈরাগত। তাহলে আজকে বাংলাদেশে যে সংখ্যালঘুরা ঢুকছে তারা হিন্দু, তাহলে তাদেরকে ঢুকতে দেবে না কেন? তাদেরকে তাহলে ঢুকতে দেওয়া উচিত। যাই হোক, তাহলে কথাটা হচ্ছে যে ওরা আজকে মাদ্রাসারকে জঙ্গি বলছে, ওরা আজকে তোমাকে জঙ্গি বলবে, আমাকে জঙ্গি বলবে, আরবান নকশাল বলবে, অমুক বলবে, তমুক বলবে। কথাটা হচ্ছে ওরা নিজেরা জঙ্গি। আরএসএস কে নিষিদ্ধ করা যত দূর যাবে, আরএসএস এর সহ সমস্ত আমাদের দেশের সমস্ত ধর্মের যে জঙ্গি সংগঠনগুলো আছে সেগুলোকে যদি নিষিদ্ধ করতে না পারি, তাহলে ভারতবর্ষ খুব দ্রুত, পাকিস্তান ভারতবর্ষ খুব দ্রুত বাংলাদেশ আজকে যেদিকে এগোচ্ছে সেদিকে চলে যাবে। তোমরা দেখছো যে পাকিস্তানে আজকে জনপ্রতিনিধিত্ব ভোটের প্রায় কোনো গুরুত্ব নেই। ভোটে আজকে যে যেতে কালকেই তাকে জেলে ঢুকবে, আজকে যে রাষ্ট্রপতি কালকে জেলে পড়ছে, তার মানে ভোটের কোনো গুরুত্ব নেই। আবার বাংলাদেশেও আজকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকে ইউনুসরা সেখানে যে ইসলামী মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ছিল, যারা হত্যা করেছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েদেরকে ধর্ষণ করেছে। তো সেই জামাতদের সঙ্গে আজকে ইউনুস হাতে হাত মিলিয়ে বলছে যে না, আমাদের দেশের সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ তুলে দিতে হবে। তার মানে ওই ধরনের সংগঠনগুলোকে যদি হাসিনারা, ওই ধরনের সংগঠনগুলোকে যদি আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ করতে পারতো, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তা আমরা আজকে এখনো আরএসএস কে নিষিদ্ধ করিনি, তাহলে তো আমাদের ন্যাচারালি ওরা সুবিধা নেবে। আমাদের ভারতবর্ষ কবে পাকিস্তান হয়ে যাবে, হ্যাঁ, সেটা তো আমরা কবে আফগানিস্তান হয়ে যাবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখা গেল লোকসভা ভোটে যে সন্দেশখালীর কথা বারংবার উঠে এসেছিল, সেই লোকসভা ভোটে সন্দেশখালী সেরকম ভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি, কিন্তু তারপর সন্দেশখালী থেকে একদম শুভেন্দু অধিকারী বলছে যে বাড়ি বাড়ি গীতা বিলোনো হবে এবং 2026-এ হিন্দু রাষ্ট্র গঠন করবে বিজেপি সরকার। অন্যদিকে তারা কিন্তু মুসলমান সম্প্রদায়কে একটি বিশেষ টার্ম, সেই বিশেষ টার্মটি উচ্চারণ করা যদিও উচিত নয়, কিন্তু আমি তাও প্রদান করে তিনি পাকিস্তানের বাচ্চা বা জেহাদি জঙ্গি বলে আখ্যা দিচ্ছেন। দেখো, শুভেন্দু অধিকারী জানেন না যে ভারতবর্ষের জনগণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, বৌদ্ধ সমস্ত মানুষই তারা মনে করে সেটা হচ্ছে সর্বশক্তিমান হলো জনগণ। ভারতবর্ষের প্রতিটা নাগরিক মনে করে ঈশ্বরের থেকেও সর্বশক্তিমান হচ্ছে জনগণ। ফলত শুভেন্দু অধিকারীর এটা জানা উচিত যে সাধারণ মানুষের কাছে সংবিধানটাই গীতা। গীতাতে যদি এরকম বলে সেটা হচ্ছে যে ফলের আশা না করে তুমি কাজ করো। সাধারণ মানুষের কিন্তু তারা যে প্রতিদিনকার রোজগার করছে তারা কিন্তু ফলের আশা করে। মানে আজকে আমি যে পয়সাটা পাচ্ছি সেটা যেন একটু বাড়ে, আমি আজকে যে পরিশ্রমটা তোমাকে যে ভোটটা দিলাম, তোমাকে আমি ভোট দিলাম, তাহলে তুমি আমাকে তার প্রতিদান দেবে, তুমি মূল্যবৃদ্ধিটা কমাবে, তুমি চাকরিটা দেবে, তুমি আমার ফসলের দাম বাড়াবে, তুমি আমার সারের দামটা কমাবে, তুমি আমার ছেলে মেয়েদের লেখাপড়াটার জন্য সস্তার ব্যবস্থা করবে, চিকিৎসার জন্য ব্যবস্থা করবে। এই ফলের আশা কিন্তু জনগণ করে, সেই জন্যই জনগণ মানুষকে ভোটটা দেয়। ফলের আশা না করে শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের মানুষ ভোট দেয়নি। ফলের আশা না করে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী করেনি। এবার প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়ে বলছেন যে না, আমি গীতায় বিশ্বাস করি, তোমরা আমাকে ভোট দিয়েছো, ফলের আশা করো না, তখন মানুষ কি করলো, 7টা সিট তাদের কমিয়ে মোদীর সরকার থেকে কি করলো, এনডিএ সরকারে পরিণত করলো। ফলত যত শুভেন্দু অধিকারী গীতা বিলোবে মানুষ সেটা বুঝবে, সেটা হচ্ছে যে এই লোকটা আসলে ভোট চাইছে কিন্তু ফলের আশা আমাদের করতে পারবে, মানুষ তাকে আর ভোট দেবে না। শুভেন্দু অধিকারী আরো বেশি গীতা বিলন, তাতে মানুষ এটা বুঝবে যে শুভেন্দু অধিকারী ফলের আশা না করে ভোটটা চাইছে। আমরা বাপু বলি
যে আমরা তোমাকে ভোটটা দিই ফলের আশা করে, ফলত আমাদের কাছে জনগণ হচ্ছে সর্বস্ব। পাশাপাশি তার মুখ থেকে আরেকটা কথা বলা শুনতে পাওয়া গেল যে নন্দীগ্রামকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর পদে বসেছে। মানে নন্দীগ্রামে কি হয়েছিল সেটা মমতা ব্যানার্জি বলেছিলেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কিভাবে সেখানে হত্যার পেছনে দায়ী। আমরা আগেই বলেছি যে বিজেপি সংগঠনটা আরএসএস সংগঠন, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন, একটা বিদ্রোহী সংগঠন। ফলত পশ্চিমবঙ্গের সিঙ্গুর নন্দীগ্রামের ঐতিহাসিক আন্দোলন, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের পট পরিবর্তন করেছে এরকম নয়, এটা ভারতবর্ষের যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী আইন, জঙ্গির আইন, সেই আইনটাকে পর্যন্ত পাল্টাতে পারত। শুভেন্দু অধিকারীর যদি এইটুকু হুঁশ না থাকে, শুভেন্দু অধিকারীর যদি এইটুকু বোধবুদ্ধি না থাকে যে এই গণ আন্দোলন শেষ পর্যন্ত ভারতবর্ষের সাম্রাজ্যবাদী একটি আইনকে পরিবর্তন করেছে, তাহলে শুভেন্দু অধিকারীর যা ভবিতব্য তাই হয়েছে। শুভেন্দু অধিকারী এবং মোদীদের যা ভবিতব্য ওখানে নন্দীগ্রাম সিটে জিতে তুমি আজকে দুটা বিক্রি করছো, দুটা বিলাচ্ছ, আমার নন্দীগ্রামে আমাকে তুমি জিতিয়েছো, জেতাও, কিন্তু আমি তোমাদের কোনো পাল্টা প্রতিদান দিতে পারবো না। আমি আমার নিজের যে চুরি চামারি গুলো করে যাব, আমি আমার নিজের ট্রলি ব্যবসা করে যাব, আমি আমার নিজের কোটি টাকার যে বেআইনি ব্যবসা সেগুলো করে যাব। এটা কিন্তু চাল পাসপোর্ট কার্ডে দেখা গেল সুকান্ত মজুমদার এবার প্রেস সাবমিটে বললেন, সাংবাদিক সম্মেলনে তাকে শোনা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জঙ্গি পশ্চিমবঙ্গে আনাচ্ছে 2026-এর ভোটকে, যাতে তিনি লুট করতে পারেন। অন্যদিকে তিনি বলছেন যে সুকান্ত মজুমদার একটি কথা বলছেন যে বিএসএফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছেন যে বিএসএফ দেখলেই ঝাঁটা বা জুতো নিয়ে তাড়া করে যান। তা পাকিস্তান হলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলতেন। তিনি ভারতবর্ষে মোদী যে এরকম ভাবে জেতার একটা পরিকল্পনা করেছিল, 19 সালে করেছিল, তিনি কি করলেন? তিনি ভারতবর্ষের সেনাদের একটা বড় অংশের সেনাদের লাশের ওপর দাঁড়িয়ে, এবং শেষ পর্যন্ত দেখা গেল এই যে মারা গেল ভারতবর্ষের সৈনিকরা, সেটা ওদের চক্রান্তেই না। তার মানে এই ধরনের নিকৃষ্ট একটা দল, নিকৃষ্ট একটা প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের সৈনিকদের পর্যন্ত মৃত্যু দিকে ঠেলে দিতে পারে শুধুমাত্র জেতার জন্য, তারা আজকে নির্বাচন নিয়ে এত বড় বড় কথা বলছে। তার সঙ্গে আজকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গায়, এমনকি যেখানে ইন্ডিয়া জোট জিতেছে, তারাও যেটা বলছে সেটা হচ্ছে যে এই লোকগুলো আজকে এটাকে ওরা আজকে যেভাবে ইলেকশন প্রসিডিওরটা করেছে, যেভাবে আজকে তারা আগে আমরা যেভাবে ভোটটা দিতাম তার যে একটা পরিবর্তন ঘটিয়ে, তার ফলে দেখা যাচ্ছে যে মেশিন হ্যাক করা, যেভাবে নামগুলো তারা দিচ্ছে আর কোনো র্যান্ডামনেস নেই, তার ফলে কিন্তু প্রচুর মামলাও পর্যন্ত। এবার আদালত সেই মামলাগুলোতে কি রায় দিচ্ছে না দিচ্ছে সেটা পরের কথা, কিন্তু মানুষ কিন্তু এই প্রশ্নটা তুলতে শুরু করেছে। ফলে তো ভোটের জন্য নরেন্দ্র মোদীরা কত দূর যেতে পারে, কত দাঙ্গা হাঙ্গামা করতে পারে, সেটা তো আমরা দেখেছি। এটাকে তো আমরা এমনকি আসামেও করছি। শুভেন্দু অধিকারীরা আজকে জঙ্গিদের কথা বলছে, আমরা জানি আজকে শুভেন্দু অধিকারীদের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক, নরেন্দ্র মোদীদের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক। ভারতবর্ষের সবচেয়ে বড় জঙ্গি দল হচ্ছে, সন্ত্রাসবাদী দল হচ্ছে আরএসএস। এটাকে নিষিদ্ধ করা হয়েছিল ভারতবর্ষে একবার, ভুলভাবে আবার সেটা প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে আবার নিষিদ্ধ করা যাবে। শেষ প্রশ্নে যাবো একেবারেই, তাহলে বঙ্গে বিজেপির বিধানসভা ভোটের আগে ভবিষ্যৎটা কি? যেখানে বারংবার সেই থাবা বসানোর জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা বারংবার জনসভা করে যাচ্ছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল দলকে বিভিন্নভাবে কটাক্ষ করতে পিছুপা হচ্ছে না। তাহলে যে লোকসভা ভোটে যে ভরাডুবি হয়েছে, আমরা কি সেই ভরাডুবি আবার বিধানসভা ভোটের আগেই দেখতে পাবো? আরো ভরাডুবি, আরো ভরাডুবি। কারণ এবার তো মানুষ এটা বুঝতে পেরে যাচ্ছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীরা না মূল্যবৃদ্ধি কমাতে পারছে, না মানুষকে চাকরি দিতে পারছে, না ফসলের দাম বাড়াতে পারছে, না চিকিৎসার ব্যবস্থা করতে পারছে, না শিক্ষার ব্যবস্থা করতে পারছে, না বেকার সমস্যার বিন্দুমাত্র কোনো সমস্যা সমাধান করতে পারছে। ফলত তার বদলে তারা যেটা করছে গীতা বিলিয়েছে। গীতা বিলিয়ে যেটা বলছে যে জনগণ সর্বশক্তিমান নয়, গীতা বিলিয়ে যেটা বলছে আমাদেরকে ভোটটা দাও, ফলের কোনো আশা করো। মানুষ এই বিধানসভা নির্বাচনে
তাদের অবস্থা খুবই খারাপ করছে। যদি না তাদের যে দালাল শক্তি সিপিআইএম আজকে পশ্চিমবঙ্গে তাদের হয়ে দালালি করছে, তাদের যদি হুঁশটা ফেরে, তাহলে বিজেপির আর কোনো স্থিতি থাকবে না। আর সিপিআইএম যদি চেষ্টা করে তাহলে টুকরোটা করে কিছু সিট তারা পাবে। কিন্তু সিপিআইএম তো বলছে তারা সমরে বিজেপি এবং তৃণমূলের সেটিংটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তো আমাদের সঞ্জয় রায়ও বলছে যে আমি দর্শন করব। তো যেখানে যে যত চোরটা লম্পট দর্শন করে বলে আমি দর্শন করিনি, খুন করে বলে আমি খুন করিনি, ফলে তো সিপিআইএম কি বলছে, তারা কি লিখছে সেটা তো বড় কথা নয়, তারা কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাদের সমস্ত বিজেপির দিকে ঘুরে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদের সভা সমিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে তাদের তাদের যদি হুঁশটা ফেরে, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করতে প্রস্তুত থাকে, তাহলেই আমরা বুঝতে পারবো তারা বিরোধী। এই সিপিআইএম কি সন্দেশখালীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছে যে সিপিআইএম কে তাদের সাথে তারা সাহায্য করুন এবং হিন্দু ভোট একত্রিত করুন। সিপিআইএম বারবার বলছি, সিপিআইএম যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা দেয় যে আমরা যা করেছি ভুল করেছি, আমরা আপনার সঙ্গে জোটটা করতে চাই, তাতে আমাদের সিট পেলেও ভালো, সিট না পেলেও ভালো, আমরা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে বিজেপিকে দাঁড়াতে চাই, এই বার্তাটা আজকে সিপিআইএম যে নেতৃত্ব তারা যদি স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেয়, একমাত্র তাহলেই পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে যে সিপিআইএম বিজেপিকে হারাতে চায়। বা বারবার বলবো যে তোমরা বিজেপির